ফার্স্ট অফ অল আমি সরি যে একটু দেরি করে ফেললাম। যা হোক, এই ভিডিওটা তোমাদের হাতে যেহেতু সময় কম, তোমরা টোয়াইস এক্স স্পিড দিয়ে দেখবা, তাহলে সময়টা বাঁচাতে পারবা বেশ খানিকটা। আমরা আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, খুব দ্রুত এগোবো। হ্যাঁ, আমরা কি কি কভার করতেছি? এক, লাস্ট এক্সামটা কেমন হইলো এটা নিয়ে অল্প একটু কথা বলবো, কারণ এইটাকে অ্যানালাইজ করেই তোমাকে ঠিক করতে হবে বাংলা সেকেন্ডে তোমার পারফরমেন্সটুকু কেমন হওয়া উচিত। ঠিক আছে? ওখানে যদি কোনো গ্যাপ থাকে বা ঘাটতি থাকে, সেটাকে কিন্তু বাংলা সেকেন্ড পেপার দিয়ে কভার করতে হবে। ওকে, আচ্ছা। অ্যান্ড দেন আমরা এটা নিয়ে খুব অল্প করে কথা বলবো, দেন আমরা একদম আমাদের প্রেসাইজ এক্সিকিউশন প্ল্যানে ঢুকে যাব। এক্স্যাক্টলি কী কী করা দরকার একদম এক্সাম হলে যাওয়ার আগে পর্যন্ত। অ্যান্ড দেন যেহেতু হচ্ছে এই বাংলা সেকেন্ড এক্সামের আগে যথেষ্ট গ্যাপ আসে, তোমরা চাইলে অন্য সাবজেক্টের প্রিপারেশনও কিছুটা আগায় রাখতে পারো। বাংলা সেকেন্ড পড়ার জন্য অ্যাকচুয়ালি এত বেশি টাইম লাগে না। সো সেটা কেমনে করতে পারো এটা নিয়ে একটু করে বলবো। অ্যান্ড দেন লাস্ট ফাইট সাপোর্ট সিস্টেম হাবিজাবি এগুলো নিয়ে অলরেডি বলে ফেলছি, এগুলো নিয়ে প্রবাবলি অল্প করে একটু বলবো। ওকে, ঠিক আছে, তাইলে আমরা শুরু করে দিই। ওকে, আচ্ছা। ফার্স্ট অফ অল, যদি এই লাস্ট এক্সাম বাংলা ফার্স্ট এক্সাম এটা কেমন হইলো বা এটাতে কোনো ঝামেলা হয়েছে কিনা এটা নিয়ে যদি একটু কথা বলি। এখানে আমি ছোট্ট একটা গল্প বলবো আগে, তারপর বাকিটা তোমরা বুঝে নিতে পারবা। আমার এসএসসি এক্সামেও এবং এইচএসসি এক্সামেও দুইটাতেই বাংলা ফার্স্ট পেপার এক্সামে শত ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও আমি একটু পারফেকশনিস্ট পার্সোনালিটির, বুঝছো, খুব বেশি পারফেক্ট করে সিকিউ লিখতে যেয়ে এসএসসিতেও আমি সিকিউতে 4 নাম্বার ছেড়ে আসছি, এইচএসসিতেও ছেড়ে আসছি। তো এসএসসিতে যখন আমি দেখলাম যে আমার মোটামুটি 6 নাম্বারের ঘাটতি আছে 80 পাইতে, খুব হতাশ হয়েছিলাম যে সিকিউতে 4 নাম্বার ঘাটতি আছে, এমসিকিউতে 3 নাম্বার ঘাটতি আসে। এমসিকিউতে 22 পাচ্ছিলাম আমার হিসাব মতো, আর সিকিউতে 56তে 52 পাচ্ছিলাম। খুব হতাশ ছিলাম। পরে দেখলাম যে ঠান্ডা মাথায় চিন্তা করে যে বাংলা সেকেন্ড এক্সামের আগে আমার 2 দিন গ্যাপ আসে এসএসসিতে, আমি ধুমসে পড়া দিলাম বাংলা সেকেন্ড। মাত্র 6 নাম্বারেরই তো ঘাটতি। বাংলা সেকেন্ড আমি এমনভাবে এক্সাম দিছি, বাংলা সেকেন্ডে 80 তো রাখছি, তার চাইতে আমার আরো 12 নাম্বার বেশি ছিল। আমার ঘাটতি ছিল 6 নাম্বারের, বুঝছো, অ্যারাউন্ড এরকমই 12 এক্স্যাক্টলি। আসলে আহ, কিছুটা এদিক সেদিক হইতে পারে, বাট এটা মনে আসে যে আমার ঘাটতি ছিল 6 নাম্বার, তার চাইতে বেশি। বাংলা সেকেন্ডে 80 রাখার পর তার চাইতে 6 নাম্বার তো রাখতে পারছি, তার চাইতে আরো বেশি রাখছিলাম। সো ওভারঅল দুইটা মিলায় 160 আসছে, এসএসসিতে প্লাস চলে আসছে। দেন এইচএসসিতে এসে বাংলা ফার্স্ট পেপারে এবার তো আমি খুব সাবধান যে খুব গোছায় সুন্দর করে সব লিখে দিয়ে আসবো। এইবার আর হচ্ছে পারফেক্ট করতে চেয়ে শেষের দিকে লেখা বাদ রেখে আসবো না। এইবার এইবারেও যে লাউ সেই কদু, আমি একই ভুল করছি। এইবারেও মোটামুটি আমার 5 নাম্বার ছেড়ে আসতে হয়েছে, বুঝছো, সিকিউতেই। আর এমসিকিউ আলহামদুলিল্লাহ ভালো ছিল, এমসিকিউ 25+ নিশ্চিত করে ফেলতে পারছিলাম, বাট সিকিউতে আমার 5 নাম্বার ঘাটতি ছিল। তো এই এইচএসসিতে খুব একটা হতাশ হয় নাই, কারণ এইচএসসির বাংলা সেকেন্ড পেপার এক্সট্রিমলি ইজি। কি আসবে সেটা 100% এখনই প্রেডিক্ট করে ফেলা সম্ভব। অ্যান্ড সেটা কেউ যদি এতদিন বাংলা সেকেন্ড পেপার নাও পড়ে থাকে, সে যদি জাস্ট আজকের রাতটা, কালকের শুক্রবারের সারাটা দিন অ্যান্ড শনিবার সারাটা দিন যদি খুব ভালো মতো জাস্ট বিগত বছরে কি আসছে এগুলো যদি খুব ভালো করে একবার কাভার করতে পারে, তারপর যদি বেশ কয়েকবার রিপিট করতে পারে, তার বাংলা সেকেন্ড পেপার ক্র্যাকড অ্যান্ড ইজিলি 90+ রাখা যায়। গ্রামারে যে 30, এই 30-র ব্যাকরণের 30-এর বাংলাতে বলা উচিত, বাংলা সাবজেক্ট, ব্যাকরণের 30-এ 30 রাখা সম্ভব। ওকে, এইচএসসির বাংলা সেকেন্ড পেপার এসএসসির চেয়ে অনেক বেশি ইজি। সো কাজে কারোর যদি বাংলা ফার্স্ট পেপারে 5, 6, 7 এরকম যদি ঘাটতি হয়ে থাকে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। তুমি ইনশাল্লাহ বাংলা সেকেন্ড পেপারে ইজিলি 10+ রাখতে পারবে। ঠিক আছে, এখন এটাতে ফোকাস করো যাতে 90+ রাখতে পারো বা 95+ রাখতে পারো। এটা পসিবল, খুব ইজিলি পসিবল। ওকে, সেইটাই কেমনে করবা
আমরা এখন সেটার একদম প্রিসাইজ এক্সিকিউশন প্ল্যানে যাচ্ছি। ওকে, হিয়ার উই গো। নাম্বার ওয়ান থিং, তুমি যখন পড়তে বসতেছো, সময় যেহেতু হাতে কম, মাথা থেকে সবকিছু, যত দুশ্চিন্তা আসে, যত আদার থটস আসে, সবকিছুকে একটা সাইডে রেখে তুমি একটা জার্নাল খাতা নিয়ে বসতে পারো। তুমি জাস্ট 25 মিনিটের জন্য পড়তে বসো। 25 মিনিট তোমার পড়ার স্ট্র্যাটেজি বা এক্সিকিউশন প্ল্যান কি হবে সেটা আমি বলতেছি, বাট তুমি 25 মিনিটের সেশন করে করে বসো। ঠিক আছে, 25 মিনিট আমি একটা প্ল্যান করব যে আমি এই জিনিসটা পড়বো। ওই 25 মিনিট আমি যেটা ঠিক করলাম এর বাইরে আমি কিচ্ছু চিন্তা করবো না। মাথায় যদি অন্য থটস আসে, অন্য কিছু যদি মনে পড়ে, আমি একটা জার্নাল খাতা মেনটেন করবো, অথবা হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে কিংবা টেলিগ্রামে নিজের সাথে নিজেকে টেক্সট দিয়ে রাখবো, বাট সেটাতে ইনফর্ম হবো না। 25 মিনিট এক্সট্রিম ফোকাস, 5 মিনিটের ব্রেক। 5 মিনিট ব্রেক নেব নিজেকে রিচার্জ করার জন্য, দেন আবার 25 মিনিট এক্সট্রিম ফোকাস, 5 মিনিট ব্রেক, আবার 25 মিনিট এক্সট্রিম ফোকাস, 5 মিনিট ব্রেক। ওকে, এটা কেন আগে বলে নিলাম, কারণ এখন এক্সামের আগে তুমি এক্সট্রিম চাপে প্রেসারে পড়বা, তো তোমার প্রচুর ফ্যাটিক আসবে, বুঝছো? সো কাজে এমনি পড়লে তুমি খুব ইফিসিয়েন্টলি, খুব প্রোডাক্টিভ ভাবে সবকিছু শেষ করে ফেলতে পারবে। ঠিক আছে, এরকম 4টা সেশন হলে, 2 ঘন্টা একটা সেশন হলে 30 মিনিটের ব্রেক নাও। 30 মিনিটের ব্রেকে একটু বেশি রিল্যাক্স করো। তো এই ব্রেকটুকু, এই যে 5 মিনিট ব্রেক অ্যান্ড 2 ঘন্টা সেশন হলে 30 মিনিট ব্রেক, ওই সময়টুকু তুমি কেমন ইউটিলাইজ করতে পারো তোমাকে রিচার্জ করার জন্য, সেটা আমি শেষের দিকে বলবো না, বাট তুমি শুরুর এই এক্সিকিউশন প্ল্যানটা খুব ভালো করে শোনো। 25 মিনিটের জন্য পড়তে বসবো, ধরো আমি উচ্চারণ পড়তে বসলাম। ঠিক আছে, উচ্চারণে বেসিক্যালি 2 ধরনের কোশ্চেন আসে। এক ধরনের কোশ্চেন হচ্ছে তোমাকে কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন দেবে। আয় হায়, এটা কি হইলো? আচ্ছা, আই হোপ এবার ঠিকঠাক কাজ করবে। ওকে, সো এক ধরনের কোশ্চেন হচ্ছে তোমাকে কিছু কোশ্চেন ব্যাখ্যা করতে দিবে, ব্যাখ্যামূলক কিছু কোশ্চেন দিবে। আচ্ছা, সরি ফর ইনকনভেনিয়েন্স, এবার ঠিক আসে। প্রতিটাতেই 1, 2, 3, 4, প্রতিটাতেই তোমাকে 2টা করে অপশন দিবে। ঠিক আছে, উচ্চারণের ক্ষেত্রে সেকেন্ড অপশনটা হচ্ছে তোমাকে ভুল কিছু উচ্চারণ লিখে, সরি, তোমাকে কিছু শব্দ দিবে, দিয়ে বলবে এগুলো উচ্চারণ লিখো। তো এই ক্ষেত্রে বিগত বছরে সোফার যত উচ্চারণ আসছে, ধরো 2014 থেকে যদি পসিবল হয়, বা 2015 থেকে, অথবা 2016 থেকে, তোমার হাতে থাকা বইটাতে লাস্ট যেই সাল পর্যন্ত আছে ওখান থেকে, একদম শুরুর যেই সাল পর্যন্ত আসে ওখান থেকে একদম লাস্ট যে সাল পর্যন্ত আসে, সবগুলো উচ্চারণ যদি লেখা ফেলতে পারো, ওখান থেকে কমন আসবে। এর বাইরে একটা ডটও আসবে না, তুমি 100% নিশ্চিত থাকতে পারো। বাট এখানে ঝামেলা যেটা, সেটা হচ্ছে উচ্চারণ, প্রতিটা শব্দের উচ্চারণ এক একটা অ্যাকচুয়ালি এক এক রকম, বুঝছো? কিছু নিয়ম আসে, বাট সেই নিয়ম মেনটেন করে উচ্চারণ 5টা থেকে 5টা কারেক্ট করা একটু চ্যালেঞ্জিং। দ্যাটস ওয়াই আমি রেকমেন্ড করি, উচ্চারণের বেশ কিছু নিয়ম আসে। হ্যাঁ, ম্যাক্সিমাম 7 থেকে 8টা কোশ্চেন, বা ম্যাক্সিমাম 10টা, জাস্ট বিগত বছরে এই ব্যাখ্যামূলক কোশ্চেনে দেখো কি কি কোশ্চেন আসছে। তুমি লিস্ট করলে দেখবা 8 থেকে 10টা কোশ্চেন হবে ম্যাক্সিমাম। ওই 8 থেকে 10টা কোশ্চেনের বাইরে কিন্তু একটা ডটও আসবে না। আমি রেকমেন্ড করি উচ্চারণের ক্ষেত্রে তুমি এই ব্যাখ্যামূলক কোশ্চেনগুলা প্রতিটার উত্তর একবার, জাস্ট মূল কথাটুকু, কিওয়ার্ডটুকু, কোশ্চেন, এটার বিস্তারিত অ্যান্সারের কিওয়ার্ডটুকু আমি কোনো একটা জায়গাতে লিখবো, লিখে প্রতিটা এভাবে করে কোশ্চেন, এটার মূল কথাটুকু, মূল কিওয়ার্ডটুকু লিখে প্রতিটা কোশ্চেনের আমি অ্যান্সার রেডি করব। করে ধরো 10টা কোশ্চেন হয়েছে, এই 10টা কোশ্চেনের অ্যান্সারকে আমি প্রথমে নিজের সাথে নিজে 3বার বলবো, না দেখা, না দেখা বলতে গিয়ে যদি আমি না পারি, দেখবো, দেন আবার হাত দিয়ে ঢেকে বলবো। যতক্ষণ না কমপ্লিটলি না দেখে বলতে পারতেছি, ততক্ষণ ট্রাই করব। যখন একবার আমি না দেখে বলতে পারবো, তখন আমার উচিত হবে ওই কোশ্চেনের অ্যান্সার গুলাকে কি করা, অন্তত একবার টোটালি না দেখা, এক্স্যাক্টলি এক্সাম হলের মধ্যে যেমনে লিখে আসবা অমনে লেখা। যদি প্রথমবার লিখতে যে না পারো, দ্বিতীয়বার লিখো। যখন একবার একদম পারফেক্টলি লেখা হয়ে যাবে, ডান, উচ্চারণ, বুঝছো? তাহলে এখানে বেসিক্যালি
এটা তো অ্যাকচুয়ালি জানা কথা যে বিগত ব্যাখ্যামূলক কোশ্চেন হলে বিগত বছরের কোশ্চেনগুলো পড়লেই হয়ে যাবে। বাট এখানে আমার কাছ থেকে তুমি কোন অ্যাডভাইসটা নিতে পারো সেটা হচ্ছে রিপিটেশন। প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তুমি মোটামুটি 7 থেকে 10 বার রিপিট করো। 3 বার নিজের সাথে নিজে বলো, এরকম আরো 3 থেকে 5 বার না দেখা লিখো, যতক্ষণ না তুমি টোটালি পারফেক্টলি লিখতে পারছো। এটা যদি করতে পারো এক্সাম হলে খুব দ্রুত লিখে আসতে পারবে। বাংলা সেকেন্ড পেপার এক্সামে কিন্তু লিখতে যেয়ে ইনাফ কিন্তু সময় পাওয়া যায় না, কারণ নির্মিতির জন্য আবার 70 নাম্বার, সো ওখানে অনেক লেখা। সো কাজে তুমি যদি প্রতিটা আইটেম, এই প্রতিটা আইটেমের ধরো এটাই পিক করা তুমি, হ্যাঁ এটা আমি পিক করতে রেকমেন্ড করতেছি উচ্চারণের ক্ষেত্রে। সো এটা যদি তুমি 7 থেকে 10 বার রিপিট করো, প্রথমত এক্সাম হলে তুমি অ্যাকুরেটলি তো লিখতে পারবাই, দ্বিতীয়ত তুমি সময়ের অনেক আগেই লিখে ফেলতে পারবে, অনেক দ্রুত লিখতে পারবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। তাহলে প্রতিটা আইটেমে কি আসবে সেটা যেহেতু আমি জানি, আমাকে এখন ফোকাস, এখানে বুঝার কিছু না অ্যাকচুয়ালি, আমাকে এখানে ফোকাস করতে হবে সে রিপিটেশনে। ওকে, এইবারে আমি বাকি আইটেমগুলো নিয়ে খুব দ্রুত বলবো, এবার খুব বেশি একটা সময় দিব না, জাস্ট কোন অপশনটা চুজ করা বেটার হবে সেটা বলে দিচ্ছি। বানানের ক্ষেত্রে 2 ক্যাটাগরির কোশ্চেন হবে, ব্যাখ্যামূলক কোশ্চেন আর তোমাকে বানান, ভুল বানান দেওয়া থাকবে সেটাকে সঠিক করতে বলবে। ভুল বানান সামটাইমস ধরা একটু চ্যালেঞ্জিং হয়, বুঝছো? কোন একটা বানান দেওয়া আছে, ওইটার এক্স্যাক্টলি কোথায় ভুল এটা ধরা চ্যালেঞ্জিং হয়। বাট স্টিল তোমার যদি মনে হয় তুমি বানান কারেকশনে বেটার পারফর্ম করবা, সেই ক্ষেত্রে ওই যে চিটশিট একটাই, জাস্ট তোমার হাতে থাকা বইটাতে একদম শুরু থেকে সর্বশেষ এইচএসসি পরীক্ষার যত বানান শুদ্ধিকরণ দেওয়া আসে প্রতিটা অন্তত 10 বার না দেখে রিপিট করো, ডান, শুদ্ধিকরণ হয়ে যাবে। বাট এখানে আমি রেকমেন্ড করি, যদি তোমার বানান কারেকশনে স্টিল সমস্যা থাকে তুমি ব্যাখ্যামূলক কোশ্চেনটা আনসার করো। তাহলে এই জায়গাটুকু আমি আবারও একটু রিক্যাপ করি। যদি এমন হয় যে বানান কারেকশনে তোমার সমস্যা হয়, তুমি অনেক পরেও সেটা পারো না, তাহলে ব্যাখ্যামূলকে যাও, এখানেও ব্যাখ্যামূলকে যাও। বাট এমন যদি হয় তুমি উচ্চারণ 10 বার রিপিট করার পর অ্যাকুরেটলি লিখতে পারো, বানান তুমি 10 বার রিপিট করার পর অ্যাকুরেটলি লিখতে পারতেছো, এবং তুমি এক্সাম হলে আরো দ্রুত লিখতে চাও, সেক্ষেত্রে উচিত হবে এই সেকেন্ড অপশনসগুলো চুজ করা। কারণ এগুলোর ক্ষেত্রে যদি তুমি ঠিকমতো কারেক্ট করতে পারো, সময় ব্যাখ্যামূলক কোশ্চেন লেখার চাইতে অনেক কম লাগবে। তাহলে আবারও বলি, যদি তুমি এক্সাম হলে খুব দ্রুত লিখতে চাও, এই সেকেন্ড অপশনসগুলো চুজ করো। ওকে, সেই ক্ষেত্রে তোমাকে প্র্যাকটিসটা অনেক বেশি করতে হবে, হ্যাঁ, খুব সাবধান থাকা লাগবে। আর যদি তোমার মনে হয় যে না আমি অনেক বেশি প্র্যাকটিস করতে চাচ্ছি না, আমি অল্প কোশ্চেন পড়ে এক্সাম হলে লেখা দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো পড়ো, সেটা লিখতে এক্সামে একটু সময়টা বেশি লাগবে। ওকে, এইবারে আসো ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখান থেকে 2 ক্যাটাগরির কোশ্চেন থাকবে, শব্দের প্রকারভেদ হাবিজাবি উদাহরণ সহ লিখতে বলবে। আর সেকেন্ড হচ্ছে তোমাকে কিছু সেন্টেন্স দিয়ে ওইটার নিচে কিছু ওয়ার্ড আন্ডারলাইন করে দিবে। ওই আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলা কোনটা কোন প্রকারে পড়ে এটা তোমাকে লিখে দিতে হবে, কোনটা বিশেষণ, কোনটা বিশেষ্য, কোনটা ক্রিয়া বিশেষণের লিখে দিতে হবে। এইটার ক্ষেত্রে আমি তোমাকে বলবো ডানে বামে না তাকায় ডিরেক্ট তুমি সেকেন্ড অপশনে চলে যাও। কেন? কারণ এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা একদম ছোটবেলা থেকেই শব্দের প্রকারভেদগুলা, পদ প্রকরণ এগুলা দেখে আসতেছি। সো এটার ক্ষেত্রে আমি এই অপশনটা বলবো। ঠিক আছে? কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, এগুলো আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। আর ওই চিট শীট তো আসেই একদম তোমার বইয়ে দেওয়া শুরুর সাল থেকে একদম লাস্ট এইচএসসির পরীক্ষার সবগুলা যদি প্র্যাকটিস করো, এর বাইরে একটা ডটও আসবে না। সো এটার ক্ষেত্রে এই অপশনটাতে যাওয়াটা রেকমেন্ড করতেছি না। হ্যাঁ, শব্দ গঠন, এখানেও 2টা অপশন থাকবে। প্রথম অপশনে তোমাকে উপসর্গ রিলেটেড, সমাস রিলেটেড ব্যাখ্যামূলক কোশ্চেন করবে। আর এইখানে তোমাকে অনলি সমাস থেকে কোশ্চেন করবে, সমাসের ব্যাস বাক্য নির্ণয় করা, হ্যাঁ, বা সমাস নির্ণয় করা। এখন তোমার কাছে যদি মনে হয় যে আমি উপসর্গ পড়তে চাই না, আমি সমাসে বস হয়ে যেতে চাই, সমাসের ব্যাখ্যামূলক কোশ্চেন করুক ওর সমাস নির্ণয় করতে বলুক, যেটাই করতে বলুক না কেন আমি সমাস আনসার করবো, সেই ক্ষেত্রে উপসর্গ এইটার দিকে তাকানোরও দরকার নেই, উপসর্গ টোটালি বাদ দিয়ে দাও, তুমি টোটালি ফোকাস করো সমাসে। ঠিক আছে, সমাসে যদি ফোকাস করো, যেটা হবে তোমার হাতে 2টা অপশন থাকবে। যদি এক্সাম হলে দেখো যে সমাসের ব্যাখ্যামূলক কোশ্চেনটা খুব সহজ আসছে, খুব দ্রুত লেখা ফেলতে পারবে, তুমি ওইটা আনসার করতে পারবে। ঠিক আছে,
যদি দেখো যে সমাস নির্ণয়ের যে কোশ্চেনগুলো আসছে ওখান থেকে একটা বা দুইটা তুমি অ্যাকচুয়ালি পারতেছো না, ফিগার আউট করতে পারতেছো না, তখন সমাসের ব্যাখ্যামূলক কোশ্চেনটা আনসার করে ফেলতে পারবে। আর যদি দেখো যে না ব্যাখ্যামূলক কোশ্চেন অনেক বেশি টাইম লাগবে, সমাসের নির্ণয় করার কোশ্চেনগুলো সবগুলো তুমি পারবা, তুমি ওইটাও আনসার করতে পারবা। ঠিক আছে, এইখানে আমি রেকমেন্ড করবো উপসর্গ টাচও করার দরকার নেই, সমাসে বস হয়ে যাও। ঠিক আছে, এটা ফোকাস করো। সমাসে যদি বস হয়ে যাও ব্যাখ্যামূলক কোশ্চেন আনসার করতে পারবা, এন্ড সমাস নির্ণয় করে রিলেটেড কোশ্চেন আনসার করতে পারবা। ওকে, ডান। এইবারে আসলো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে তোমাকে আগের মতোই তোমাকে দুই ক্যাটাগরির কোশ্চেন দিবে। প্রথম ক্যাটাগরিতে তোমাকে বাক্যতত্ত্ব রিলেটেড নানান ধরনের হাবিজাবি ব্যাখ্যামূলক কোশ্চেন করবে, এই ক্ষেত্রেও তোমার কাছে যদি মনে হয়। আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে তোমাকে বাক্য রূপান্তর করতে বলবে। তো তোমার কাছে যদি মনে হয় বাক্য রূপান্তরটা চ্যালেঞ্জিং, আমি অল্প করে কোশ্চেন পড়বো, সেগুলো থেকেই এক্সাম হলে পারতে চাই, সেক্ষেত্রে এটা পিক করতে পারো। জাস্ট বিগত বছরে বাক্যতত্ত্ব থেকে যে কয়টা ব্যাখ্যামূলক কোশ্চেন আসছে, ম্যাক্সিমাম 7 থেকে 10টা, ওই কয়টা করলে হচ্ছে, বাট এক্সাম হলে লিখতে টাইম লাগবে। আর তুমি যদি চাও যে এক্সাম হলে আমি খুব অল্প সময় অ্যান্সার করতে চাই, সেক্ষেত্রে তোমাকে একটু বাক্য রূপান্তরের তোমার বইয়ে থাকা সবগুলা বোর্ডের কোশ্চেন অন্তত 10 বার রিপিট করতে হবে। ঠিক আছে, যাতে একটাও ভুল না হয়। যখন দেখবা সবগুলা পারতেছো, তুমি 100% নিশ্চিত যে বাক্য রূপান্তরে তোমার একটা ডটও ভুল হয় না, তখন তুমি এটাতে চাইতে পারো। মাথায় রেখো এই সেকেন্ড অপশন গুলাতে যদি একটা ডটও যদি ভুল হয়, নাম্বার কিন্তু কাটা। ওই একটাতে ভুল হলেও 1 নাম্বার কাটা। আর এইখানে স্যার দেখবে তুমি কয়টা পয়েন্ট লিখছো, সবগুলো পয়েন্ট লিখলে কিন্তু কিন্তু নাম্বার দিয়ে দেবে। ঝামেলা হচ্ছে প্রথম অপশনে টাইমটা বেশি লাগে। ঠিক আছে, ওকে, ডান। বাক্যতত্ত্ব হয়ে গেল। এবার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এটার ক্ষেত্রে দুইটা অপশন থাকবে। একটা অপশন হচ্ছে তোমাকে কিছু বাক্য দেওয়া থাকবে, আর আরেকটা অপশনে তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, বুঝছো, একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদের অপপ্রয়োগ ফাইন্ড করে ওখানকার শুদ্ধ প্রয়োগ কি হবে সেটা লিখতে বলবে, অথবা কিছু বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলোতে কোথায় কোথায় অপপ্রয়োগ হয়েছে সেটা আইডেন্টিফাই করে ওখানে শুদ্ধ প্রয়োগ করতে বলবে। তা আমি এখানে রেকমেন্ড করি বাক্যগুলা অ্যান্সার করা। অনুচ্ছেদে একটু ঝামেলা। বাক্যগুলা হইলে যেটা সুবিধা সেটা হচ্ছে প্রতিটা বাক্যে তুমি আলাদা আলাদা ফোকাস করতে পারবা, বুঝছো। একটা বাক্য ভুল হলে 1 নাম্বারই কাটা যাবে। অনুচ্ছেদের ক্ষেত্রে এই নাম্বারিংটা একটু কনফিউজিং, বুঝছো। তো কাজেই এখানে এটা পিক করাটা বেটার হবে। তাহলে যদি আমি এখানে সামারাইজ করি, প্রতিটা আইটেম থেকেই তুমি ব্যাখ্যামূলক পিক করবা, নাকি ওই যে কাইন্ড অফ ওগুলোকে কি বলে অল্প সময় অ্যান্সার করা যাবে ওই কোশ্চেনগুলো পিক করবে, এটা ডিপেন্ড করতেছে তোমার দখল কেমন এটার উপরে। ঠিক আছে, যদি তোমার ওই অল্প সময় অ্যান্সার করার যে অপশনস গুলো আসে এগুলোর উপর দখল যদি অসম্ভব ভালো হয়, দখল অ্যাচিভ করার সিক্রেটটা কি বা হচ্ছে পদ্ধতিটা কি, অন্তত 10 বার রিপিট করা, দরকার হলে 21 বার রিপিট করো। এটা করে যদি দখলে আনতে পারো, আমি বলবো ওই যে সময় কম লাগবে যে কোশ্চেনগুলো, সেকেন্ড অপশনস গুলো ওইগুলোতে যাও। আর যদি মনে হয় যে না আমি পারতেছি না দখলে আনতে, তাহলে প্রথম অপশনসে যাও, সেক্ষেত্রে এক্সাম হলে লিখতে বেশি টাইম লাগবে। ওকে, ডান। এই প্রতিটা উচ্চারণ, বানান, ব্যাকরণিক শব্দশ্রেণী, শব্দ গঠন, এই 6টা নঙের প্রতিটার একটা করে ফ্রি ক্লাস, এটা যেকোনো প্ল্যাটফর্মের হইতে পারে, যেহেতু আমার এই ভিডিওগুলো সব হচ্ছে OER ফরম্যাটে করা, মানে এগুলো ওপেন এডুকেশন রিসোর্স কাইন্ড অফ, এগুলা ওপেন ফর অল, যে কোনো প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারবে। সো এগুলোর আন্ডারেও আমি হয়তো অন্য প্ল্যাটফর্মের ফ্রি এই প্রতিটা টপিকের লাস্ট শর্ট ক্লাস অথবা ওয়ান শর্ট ক্লাস লিঙ্ক দিয়ে দিতে পারি, যেগুলো সবচেয়ে ভালো হয়। সো তুমি চাইলে ওই ক্লাসগুলো একবার দেখা নিতে পারো, দেখে নিয়ে তারপর প্র্যাকটিসে ঢুকতে পারো। ঠিক আছে, ডান। ব্যাকরণে ইনশাল্লাহ এমনে যদি একও 30-এ 30 থাকবে। এইবারে আসো নির্মিতি। নির্মিতির ক্ষেত্রে পারিভাষিক শব্দ এখানে 10 নাম্বার, অনেক বড় একটা নাম্বার। দুইটা অপশন থাকবে, অনুচ্ছেদকে বাংলা করতে বলবে, আর 10টা পারিভাষিক শব্দ দেওয়া থাকবে, বাংলা করতে বলবে। অনুচ্ছেদ বাংলা করলে টিচার ওইটা মনোযোগ দিয়ে পড়বে, পড়ে তোমার সবকিছু ঠিক আছে কিনা চেক করবে, এত ধৈর্য থাকে না, নাম্বার দিতে চায় না অনুচ্ছেদ। 10টা পারিভাষিক শব্দ আনসার করো। কোত্থেকে কমন পাবা? ওই যে আগের চিটশিট বোর্ডের, তোমার বইয়ে যে কটা বোর্ডের কোশ্চেন দেওয়া আসে একদম শুরু থেকে লাস্ট ইয়ার পর্যন্ত, প্রতিটা পারিভাষিক শব্দ, প্রতিটা প্রতিটা অন্তত 10 বার না দেখা লিখো, বুঝছো। তাহলে দেখবা সেফ হয়ে গেছে, এর বাইরে একটা ডটও আসবে না। তাহলে পারিভাষিক শব্দ আমাদের ডান। দিনলিপি এবং প্রতিবেদন, এইটার ক্ষেত্রে যারা একটু বানাই টানাই লিখতে চাও,
যে নিজের মনের মাধুরী মিশায় নিজের ক্রিয়েটিভিটি দিয়ে লিখবো তারা হয়তো দিনলিপিটা চুজ করো, বাট নাম্বার কিন্তু কম পাবা, এটা মাথায় রেখো। দিনলিপিতে টিচাররা নাম্বার দিতে চান না। যদি প্রতিবেদন লিখো, প্রতিবেদনে একটা সার্টেন স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটা যদি মেনটেন করতে পারো, ভেতরে কি লিখছো টিচার এত কিছু দেখে না, 10-এ 10 কিংবা 9 দিয়ে দেয়। দিনলিপিতে 8-এর বেশি দিতে চায় না, বুঝছো? কিন্তু দিনলিপি খুবই ক্রিয়েটিভ একটা জিনিস, স্যারেরা জানে তোমরা বানাই টানাই লিখো, অত আহ, খুব কি বলা চলে, খুব পলিশড ক্রিয়েটিভিটি অ্যাকচুয়ালি এইচএসসি লেভেলে সবাই দেখাইতে পারে না, ওখানে নাম্বার দেয় না। সো ব্যাটার হচ্ছে প্রতিবেদন খুব ভালো করে ফরম্যাট মেনটেন করে লিখে ফেলো, ইনশাল্লাহ প্রতিবেদনে 9 কিংবা 10 পেয়ে যাবে। জাস্ট ফরম্যাটটা ঠিক রাখো। এন্ড প্রতিবেদন কিন্তু অল্প লিখলে হচ্ছে, যদি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয় 1টা পেজ, যদি সংবাদপত্রের প্রতিবেদন হয় 2টা পেজ, 2টা পেজ লিখে কিন্তু 10 পাওয়া যাচ্ছে। দিনলিপি কিন্তু তোমাকে অন্তত 3 পেজ বা 4 পেজ লিখতে হবে। সো আমি বলবো পিক প্রতিবেদন। আর এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে হচ্ছে পারিভাষিক শব্দগুলা, ওকে, অনুচ্ছেদে তোমরা চাও না, ঠিক আছে? আচ্ছা, এই পারিভাষিক শব্দের উপরও একটা খুবই ভালো কোয়ালিটির ক্লাস, ওয়ান শট ক্লাস, হ্যাঁ, আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইটা দেখে দিয়ে তারপর প্র্যাকটিস করতে পারো, ওকে? দেন প্রতিবেদনের ফরম্যাট কেমন হওয়া উচিত, কেমনে লিখলে, কত পৃষ্ঠা লিখলে সবচেয়ে বেশি নাম্বার পাবা, ভেতরে কি লেখা উচিত, এটার উপর একটা ক্লাসের লিঙ্ক আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব, না ওইটা দেখা দেন তোমার কাজ হবে প্রপার ফরম্যাট মেনটেন করে একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং একটা সংবাদপত্রের প্রতিবেদন টোটালি এক্সাম হলের মতো করে লেখা, ওইটা অ্যাসেস করা যে এটা আদৌ ঠিক আছে কিনা ফরম্যাট অনুযায়ী, যদি ঠিক থাকে কাউকে দিয়ে অ্যাসেস করো, যদি ঠিক থাকে তাহলে ওইটা ফাইনালাইজ করে ফেলো, বুঝছো? একটা ফরম্যাট মেনটেন করে লিখো। তাহলে প্রতিবেদনের ক্ষেত্রে আমি তোমাকে কি রেকমেন্ড করব, এক, তুমি ক্লাস দেখে ফরম্যাট বুঝো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে, সবচেয়ে ভালো ক্লাসটা। 2, এইবার তুমি ওই ফরম্যাট মেনটেন করে নিজে একটা প্রাতিষ্ঠানিক এবং একটা সংবাদপত্রের প্রতিবেদন টোটালি এক্সাম হলের মতো করে লিখো, টাইম ধরে লিখো। প্রথমে না হয় তুমি টাইম ছাড়াই লিখো, ফরম্যাটটা মেনটেন করে দেন টাইম ধরে লিখো। বাংলা সেকেন্ড পেপারে তুমি এই রিটেন আইটেমগুলো নিজের হাতে লিখে প্র্যাকটিস করতেছো কিনা, এইটা সবচেয়ে বেশি ম্যাটার করে, বুঝছো? এটা যদি করতে পারো এক্সাম হলে দেখবা সময়ের আগেই শেষ করে ফেলতে পারতেছো, এন্ড দেখবা তুমি 80% 90% করে মার্কস পাচ্ছ, ঠিক আছে? তাইলে ব্যাকরণ পার্টটুকুতে সিক্রেটটা কি বললাম, রিপিটেশন। যেটাই পিক করো ব্যাখ্যামূলক অর অল্প সময় অ্যান্সার করে ছোট ছোট কোশ্চেনগুলো, ছোট ছোট যেগুলো কারেক্ট করতে হয় প্র্যাকটিস কোশ্চেন্সগুলো, ওইটা যদি পিক করো তাহলে প্রচুর তোমাকে রিপিট করতে হবে, ঠিক আছে? এর বাইরে কিছু আসবে না। ব্যাখ্যামূলক পিক করলেও রিপিট করতে হবে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে তোমাকে কোথায় ফোকাস করতে হবে, তুমি যাতে প্রতিটা যাতে নিজের হাতে পারফেক্ট ফরম্যাট মেনটেন করে অন্তত একবার যাতে লিখে যাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রতিবেদন 1 তুমি ক্লাস দেখবা, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। 2, ফরম্যাটটা মেনটেন করে সংবাদপত্রের প্রকাশের জন্য এবং প্রাতিষ্ঠানিক দুইটাই তুমি হচ্ছে একবার করে পারফেক্টলি লিখবা, ঠিক আছে? দেন তোমার 3 নাম্বার কাজ হবে এইবার প্রতিবেদন যেই যেই টপিকে আসতে পারে বিগত বছরের সবগুলো কোশ্চেন্স ঘেটে টপিকগুলো লিস্ট করে প্রতিটা টপিক এর আন্ডারে তুমি কি লিখতে পারো এটা একটা আউটলাইন ক্রিয়েট করে ফেলা। যদি স্কুলের বা কলেজের রবীন্দ্র জন্মজয়ন্তী রিলেটেড একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসে, ওইটার আন্ডারে কি কি কন্টেন্ট থাকা উচিত একটু ছোট করে ড্রাফট করে ফেলা। যদি কাজী নজরুল ইসলামের জন্ম জন্ম তারিখ অথবা মৃত্যুবার্ষিকী রিলেটেড কোনো প্রোগ্রাম নিয়ে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে বলো, ওইটার আন্ডারে কি কি লেখা উচিত একটু লিখে ফেলো। যদি ক্রীড়া অনুষ্ঠান অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান রিলেটেড কোনো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে বলে, ওইটার আন্ডারের কথাগুলো নিশ্চয়ই একই হবে না, ভিন্ন কিছু হবে। ওখানে কি কি লেখা উচিত, প্রতিটা টপিক অনুযায়ী মূল কথা কি কি ভেতরে থাকা উচিত, এইগুলো একটু লেখা ফেলতে হবে, একটু আউটলাইন ক্রিয়েট করে ফেলতে হবে, ঠিক আছে? এটা যদি করো তাহলে এক্সাম হলে বসে বসে চিন্তা করে করে লিখতে হবে, তোমার মাথায় অলরেডি সব রেডি থাকবে। এক্সাম হলে যে টপিকটা আসবে ওইটার আউটলাইনটা পিছনে ড্রাফটে লেখা ফেলবা, তার আউটলাইন লেখা দেখা দেখা লেখা ফেলবা। আউটলাইন বেসিক্যালি কি হইতে পারে, রবীন্দ্র, ধরো রবীন্দ্র জন্ম জয়ন্তী রিলেটেড একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে তুমি আউটলাইন ক্রিয়েট করতেছো, তো তুমি সিম্পলি আউটলাইন ক্রিয়েট করার জন্য তুমি হচ্ছে কি করতে পারো,
তুমি চ্যাটজিপিটিতে যাও, আমি তোমাকে দেখাই। আউটলাইন ক্রিয়েট করার জন্য এখন নিজেকে সময় দেওয়ার দরকার নাই, তুমি এআই এর হেল্প নিতে পারো। তুমি এখানে যা লিখো যে রবীন্দ্র রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখব। ওটার আউটলাইন লিখে দাও। ভেতরে কি লিখবো, কি ওয়ার্কশপ। আচ্ছা, এইসবের ক্ষেত্রে চ্যাটজিপিটির চাইতে আমি দেখলাম যে ডিপসিক বেটার রেসপন্স জেনারেট করে দেয়, বুঝছো? সো আমি ডিপসিক রেকমেন্ড করতেছি এখানে। এই যে দেখো, তো ভেতরে কি কি, এই যে এই ফরম্যাট এখান থেকে ফলো করার দরকার নেই। এটা বেসিক্যালি তোমাকে আমি ডেসক্রিপশনে যে ভিডিও দিব ওইটা ফলো করবো, অথবা তুমি এতদিন যে ফরম্যাট মেনটেন করে কলেজে লিখে সর্বোচ্চ নাম্বার পেয়ে আসছো ওইটাই মেনটেন করো। বাট ভেতরে কি লিখতে পারো, ভেতরের কন্টেন্ট কি হতে পারে? তাহলে আউটলাইনে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ভূমিকা। ভূমিকার আন্ডারে কি লিখতে পারো, সে আউটলাইন ক্রিয়েট করে দিচ্ছে। তারপর সেকেন্ড পয়েন্ট, আয়োজনের বিবরণ, এইটার আন্ডারে কি লিখতে পারো, লিখে দিচ্ছে। এরকম করে প্রতিটা কি পয়েন্ট এবং তার আন্ডারের কিওয়ার্ডস সে কিন্তু লিখে দিচ্ছে, বুঝছো? তো এই ভেতরে কি কি লিখবা, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার এখন বসে বসে নিজের ক্রিয়েট করার দরকার নেই। তুমি প্রতিটার আউটলাইন এভাবে ক্রিয়েট করে নাও, করে আউটলাইনটুকু জাস্ট খাতায় একটু নোট নিয়ে নাও, আউটলাইনটুকু মাথার মধ্যে সেভ করে রাখো, সো দ্যাট এক্সাম হলে আউটলাইনটুকু খাতার পিছনে ড্রাফট করে লিখে ওইটা দেখে দেখে ভেতরে কন্টেন্ট করে লিখতে পারো। ঠিক আছে, ওকে, ডান। তাহলে প্রতিবেদন লেখা নিয়ে যা যা বললাম ওইটা মেনটেন করে প্রতিবেদন ওইভাবেই ট্রাই করো। প্রতিবেদনটাতে একটু এফোর্ট দাও, কারণ এটাতে 10-এ 10 দেয়। ঠিক আছে, আচ্ছা। তোমার হাতে যদি অপশন থাকে প্রাতিষ্ঠানিক এবং সংবাদপত্রের প্রতিবেদন লিখতে, প্রাতিষ্ঠানিকটা চুজ করো। সংবাদপত্রের চাইতে প্রাতিষ্ঠানিকের নাম্বারটা বেশি দেয়। হ্যাঁ, আর সেম এতক্ষণ তোমাকে আমি যা যা বললাম প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের জন্য যা যা করবা, সেম জিনিসগুলো তোমাকে সংবাদপত্রের জন্য করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এইবারে আসো, তাহলে এটা গেল। এইবারে আসো ইমেল এবং আবেদনপত্র কোনটা চুজ করবো। অবভিয়াসলি ইমেল চুজ করো। আবেদনপত্র তো এতদিন লিখে আসছো, ইমেল একটা ফরম্যাট আছে। কোন ফরম্যাটে লিখবা? এক, ক্লাসের লিঙ্ক আমি কমেন্টের ডিসক্রিপশনে দিয়ে দিব। দেন ওই ফরম্যাটটা দেখার পর 2, ওই ফরম্যাটটা মেনটেন করে নিজে পারফেক্টলি একটা ইমেল লিখবা। ঠিক আছে, লেখা হয়ে গেলে এরপর বিগত বছরগুলোতে যত যত টপিকে ইমেল আসছে প্রতিটা টপিকের আউটলাইন ক্রিয়েট করবা। কেমনে আউটলাইন ক্রিয়েট করবা দেখাইছি তো, ডিপসিককে জিজ্ঞেস করবা। ঠিক আছে, জাস্ট টপিক নেমটা বলে দিবা, ও আউটলাইন ক্রিয়েট করে দিবে। মানে কি পয়েন্টস কি হবে, প্রতিটা কি পয়েন্টসের আন্ডারে তুমি কিওয়ার্ডস কি লিখবা। তুমি কিন্তু ওই আউটলাইন এক্সাম হলে আবার সরাসরি লেখা দিবা না, ওই আউটলাইন অনুযায়ী তুমি ভেতরের কথাগুলো লিখবা আর কি। ধরো তোমাকে ইমেইলে কলেজের তোমার অধ্যক্ষের কাছে হচ্ছে কিছু একটা আবেদন করতে বলছে, তো ওখানে ভেতরের যে কথাগুলো লিখবা, কথাগুলোর আউটলাইনটা কি হবে, কি পয়েন্টস এবং কি পয়েন্টসের আন্ডারে কি ওয়ার্ডস কি হবে, ওইটা সে বলে দিচ্ছে, তুমি যাতে সহজে মনে রাখতে পারো। তুমি কিন্তু তাকে এই কোশ্চেনও করতে পারবা যে আমি কেমনে মনে রাখবো, আমি এই আউটলাইনটা কেমনে মনে রাখবো সেটাও আমাকে বলে দাও। সে কিন্তু বলে দিবে আমি এই আউটলাইন টুকু কিভাবে মনে রাখবো বলে দাও। ও তোমাকে হচ্ছে সুন্দর করে ও নানান ধরনের হ্যাক্স ট্যাক্স দিয়ে তোমাকে হেল্প করবে, বুঝছো? সংক্ষিপ্ত করতে বলতেছে, গল্প তৈরি করতে বলতেছে, বুঝছো? এরকম আরো ছবি বা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করতে বলতেছে। তো এত কিছু অ্যাকচুয়ালি লাগবে না, জিনিসগুলো অসম্ভব সহজ। যদি ক্রিটিক্যাল সিচুয়েশন আসে মনে রাখতে, এই যে দেখো ও সুন্দর করে আবার পুরো আউটলাইনটা আরো ছোট করে দিছে। সো এখন তুমি তাহলে এইটা লেখা ফেলো খাতায়, এটা নোট রাখো। এক্সাম হলে যখন ধরো রবীন্দ্র জন্ম জয়ন্তী নিয়ে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে বলছে, খাতার পিছনে ড্রাফটে এটা লেখা ফেলো, দেন এটা দেখে দেখে ভেতরের কথাগুলো লিখো। দ্যাটস ইট, বুঝছো? তো কাজেই রিটেন আইটেমস এর ক্ষেত্রে যেখানে যেখানে সম্ভব তোমরা এই এআই এর হেল্প নাও, বুঝছো? তাইলে দেখবা অনেক বেটার লিখতে পারতেছো। তুমি তুমি হচ্ছে নিজে থেকে বানায় কিছু লিখতে পারো না, এটা তাকে বলো আমি নিজে থেকে বানায় কিছু ক্রিয়েটিভলি লিখতে পারি না, কি করতে পারি সে তোমাকে বুঝাই দিবে। ওকে, সো টেক হেল্প ফ্রম এআই।
ওকে, আচ্ছা ডান। আমার এসএসসিজিসির সময় আয় ছিল না, যদি থাকতো আই উইশ আমি আরো বেটার লিখতে পারতাম। আচ্ছা, এইবারে আসো 10 নম্বরে সারাংশ সারমর্ম থেকে। এটা তো গেল। সারাংশ সারমর্ম থেকে ভাব সম্প্রসারণ চুজ করো না। অন্তত 4 পেজ লিখতে হবে 10 নম্বর পড়ার জন্য, দরকার নাই। বরং সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা থাকবে। তোমাকে পড়া লাগবে দুইটাই, হ্যাঁ, সারাংশও পড়া লাগবে, সারমর্মও পড়া লাগবে। তো এই সারাংশ সারমর্ম থেকে যেটাই থাকুক না কেন, হাফ পেজ লিখলে হচ্ছে। যদি সারাংশ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, খুব সহজ ভাষা। সারমর্ম থাকলে তোমাকে একটু কি করতে হবে, ওই কবিতার ভাষা থাকে ওইটা বুঝে বুঝে লিখতে হবে। তো এইটাকে সহজ করার জন্য কি করতে পারো, বিগত বছরে যত সারমর্ম আসছে, যত সারাংশ আসছে, এইগুলাকে সুন্দর করে ব্রেকডাউন করে প্রতিটাকে ডিপসিককে দিয়ে আউটলাইন ক্রিয়েট করে ফেলো, যেন ওটা মনে রাখো। তাহলেই তো হচ্ছে। যে কোনো একটা সারমর্ম তুমি কবিতাটা বুঝতেছো না, ডিপসিককে দাও, দিয়ে বলো আমাকে প্রতিটা লাইন বাই লাইন এক্সপ্লেন করে এটা সারমর্ম ক্রিয়েট করে দাও। এটা আমি কেমনে মনে রাখবো বলে দাও, ও তোমাকে যা যা বলা দরকার, যত সহজ করে বলা দরকার সব বলে দিবে, এটা করে ফেলো। তাহলে এইখানে আমি বলতেছি কি, সারাংশ এবং সারমর্ম চুজ করো, হাফ পেজ লিখলেই 10-এ 10, বা 10-এ 10 না হোক 8 বা 9 দিয়ে দিবে, ঠিক আছে। 10-এ 10 এখানে একটু দিতে চায় না, ভাব সম্প্রসারণ সময় নষ্ট হবে। এই নির্মিতিতে সময় অনেক বড় একটা কি ফ্যাক্টর, বুঝছো। যেগুলোতে সময় কম লাগবে ওইগুলোতে ফোকাস করো। না, সারাংশ সারমর্ম আস্তে পড়ে আসছে, তোমরা জানো, খুব বেশি না বলি। সারাংশ সারমর্ম নিয়েও আমি ক্লাসের লিংক কমেন্ট ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যদি পাই ওইটা দেখা দেন তুমি অন্তত 5টা সারাংশ সারমর্ম নিজের হাতে লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর বাকিগুলা আউটলাইন ক্রিয়েট করে আউটলাইনটা জাস্ট মাথার মধ্যে রাখবা, এক্সাম হলে ইনশাল্লাহ ওই আউটলাইনটা থেকে লিখতে পারবো। এইবারে আসো সংলাপ এবং খুদে গল্প। এইখান থেকে সংলাপ আমি সংলাপটাই রেকমেন্ড করব, খুদে গল্প রেকমেন্ড করব না, কারণ খুদে গল্প অত্যন্ত ক্রিয়েটিভ একটা জিনিস, স্যার ম্যাক্সিমাম নাম্বার দিতে চান না। সংলাপ যদি পিক করো, জাস্ট 2টা পেজ বা 3টা পেজ যদি লিখো, মোটামুটি 15 থেকে 20টা প্যার যদি লিখো, বেসিক্যালি ইংরেজি ডায়ালগ লিখছো না, শিখে আসছো না ক্লাস 6 থেকে, ওই ইংরেজি ডায়ালগটাই বাংলাতে লিখতে হবে, বুঝছো। সো এইটা নিয়ে খুব বেশি কিছু না বলি, খালি মাথায় রেখো যে হচ্ছে সংলাপের ভেতরের কথাগুলো যাতে মিনিংফুল হয়, বাকিটা তুমি পারবা। জাস্ট সংলাপটা পিক করো, খুদে গল্পে যা না। এইবারে আসো রচনাতে। রচনা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও লিংক কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটা দেখে নিও। আমি যদি রচনা নিয়ে কিছু বলতে চাই, যেটা বলবো সেটা হচ্ছে, বিগত বছরে বোর্ডে যত রচনা আসছে ওখান থেকে সব রচনা পড়ার দরকার নেই। তুমি পড়বা 2টা ক্যাটাগরির রচনা, বিজ্ঞান প্রযুক্তি কৃষি রিলেটেড, এই ক্যাটাগরির যত রচনা আছে একদম সব অ্যাবজর্ব করে ফেলো। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আত্ম উন্নয়ন রিলেটেড, চরিত্র রিলেটেড, সময়ানুবর্তিতা রিলেটেড, বুঝছো, বিভিন্ন ভার্চু রিলেটেড, ভালো ভালো যেই সত্যবাদিতা অথবা চরিত্র, হাবিজাবি, এগুলা সময়ের মূল্য, এইগুলা, বুঝছো। এই 2টা ক্যাটাগরি খুব ভালো করে ঝালাই করে ফেলো, দেখবা এই 2 ক্যাটাগরি থেকে 2টা রচনা থাকেই, বা অন্তত একটা থাকে, বুঝছো, থাকেই থাকে 100%। দ্যাটস ইট। কাজেই রচনার ক্ষেত্রে বাকি ক্যাটাগরি গুলা হচ্ছে স্কিপ করতে পারো, এই 2টা ক্যাটাগরিতে ফোকাস করো। এন্ড রচনার ক্ষেত্রে ফার্স্ট অফ অল, যেহেতু 20 নাম্বার, তোমার উচিত হবে অন্তত 15 পেজ লেখা, ঠিক আছে। অন্তত 15 পেজ লেখা, এন্ড 18 পেজের বেশি যাওয়ার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যেহেতু 20 নাম্বার, স্যাররা পয়েন্ট গুনে গুনে নাম্বার দেয়, তুমি 15টা পেজে, আমি 15টা পেজ রেকমেন্ড করব, এর বেশি লেখার দরকার নেই। 15টা পেজে তুমি 20 থেকে 25টা পয়েন্ট লিখো, ঠিক আছে। এন্ড রচনা লেখার সময় একদম শুরুর পেজটাতে রচনা, ধরো তোমাকে বলছে হচ্ছে বৃক্ষরোপণ নিয়ে রচনা লিখতে, বৃক্ষরোপণ লিখে নিজের মতো করে একটা শিরোনাম দাও, এটার জন্য স্যার নাম্বার দিবে 1 থেকে 2 নাম্বার। একটা শিরোনাম দাও, বৃক্ষরোপণ একটি অত্যন্ত দরকারি সামাজিক উদ্যোগ, একটা নিজে থেকে টাইটেল দিয়ে এবার লেখা শুরু করো। লেখা শুরু করার আগে তুমি যে পয়েন্টগুলো লিখতে যাচ্ছ, ধরো 20টা পয়েন্ট লিখতে যাচ্ছ, 20টা পয়েন্ট প্রথম পৃষ্ঠাতে লিখে দাও যে উক্ত বিষয়ে আমার এই লেখনীটিতে আমি নিম্নোক্ত বিষয়গুলোতে আলোকপাত করেছি। এবার 1 2 3 করে সূচনা, বৃক্ষরোপণ কি, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, প্রতিটা পয়েন্ট লিখে দাও।
তারপরের পেজ থেকে তুমি একটা পেজে 2টা করে পয়েন্ট করে লিখো, ঠিক আছে? একটা পেজে 2টা পয়েন্ট এভাবে করে লিখো, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে 15টা পেজে তোমার মোটামুটি 20 থেকে 25টা পয়েন্ট হবে, বা তুমি 20টা পয়েন্টই লিখো 15টা পেজে, ঠিক আছে? কোন একটা পয়েন্ট তুমি হোল এক পেজ লিখতেই পারো, ঠিক আছে? তো এই তো, তো রচনা যদি আপনি লিখো একটা সুন্দর শিরোনাম, দেন প্রথম পেজের সাথে যদি সবগুলো পয়েন্ট লেখা দাও, দেন হচ্ছে মোটামুটি 20টা পয়েন্টের মতো যদি লিখো, অ্যান্ড দেন যদি হচ্ছে 15 পেজ লিখো, ইনশাল্লাহ 20-এ 18 থাকবে, ঠিক আছে? বা 17 অ্যাটলিস্ট থাকবে। তো এই তো, তাহলে নির্মিতির ক্ষেত্রে যদি রিক্যাপ করি, নির্মিতির ক্ষেত্রে প্রতিটা আইটেমের প্রথমত ক্লাস দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখা লেখার স্ট্র্যাটেজি, এক্সাম হলে কেমনে রিপ্রেজেন্ট করবা, ওভারঅল সবকিছু আইডিয়া নিয়ে, যে কেমনে লিখলে কেমনে পড়লাম সর্বোচ্চ নাম্বার পাবো, এটা আইডিয়া নিয়ে নিজে প্রতিটা আইটেম থেকে ফরম্যাট মেনটেন করে একটা কিংবা 2টা লিখো। লেখার পর বাকিগুলা আর নিজের লেখার দরকার নেই, বাকিগুলো রিডিং পড়ো, অথবা বাকিগুলো টপিক চ্যাটজিপিটিকে দাও বা ডিপসিককে দাও, দিয়ে আউটলাইন ক্রিয়েট করে ফেলো, আউটলাইনটা মনে রাখো। দ্যাটস ইট। এই 3টা স্টেপে নির্মিতির প্রতিটা জিনিস শেষ করে ফেলো। ওকে, আচ্ছা, ব্যাকরণ নিয়ে আর কিছু বলার নাই। ডান, তাইলে আমাদের বেসিক্যালি হচ্ছে এক্সিকিউশন প্ল্যান শেষ। এবার আদার এক্সামের প্রিপারেশন নিয়ে যদি বলি, যেহেতু হাতে মোটামুটি শুক্রবার শনিবার 2 দিন আসে, তুমি যেটা করতে পারো, কালকে শুক্রবার সারাটা দিন তোমার সাথে হাতে আসে, শুক্রবার সারাটা দিন তুমি একটা টার্গেট নিতে পারো যে শুক্রবারেই আমি বাংলা সেকেন্ড পেপার শেষ করব, মানে করবই, ইফ আই ডাই আই ডাই। যদি শুক্রবারে শেষ করে ফেলতে পারো, শনিবার রিল্যাক্স, তুমি জানো বাংলা সেকেন্ড পেপার তোমার সব শেষ। তুমি যদি বাংলা সেকেন্ড পেপার এতদিন কিছু নাও পড়ে থাকো, তাও কিন্তু একদিনে শেষ করা সম্ভব, শেষ করে ফেলো। করে শনিবার সকালবেলা ঘুম থেকে জেগে দুপুর 12টার আগে পর্যন্ত তুমি চাইলে পরের যে ইংরেজি এক্সামগুলো আসে ওইগুলোর আগে একদিন করে গেল, ওইগুলোর প্রিপারেশন বেশ খানিকটা আগায় রাখতে পারো। দ্যাটস ইট। তারপর আবার তোমাকে অবভিয়াসলি তোমার বাংলা সেকেন্ড পেপারের প্রিপারেশন যতই ভালো হোক না কেন, তোমাকে শনিবার বিকেলবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা বাংলা সেকেন্ড পেপারই পড়তে হবে। শুক্রবারে যা যা পড়ছো ওইগুলো আবার রিপিট করতে হবে, বারবার 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 রিপিট করতে হবে, ঠিক আছে? যদি রিপিট না করো, যতই ভালো পারো, কনফিডেন্স বাড়বে না, এক্সাম হলে খুব দ্রুত সময়ে প্রিসাইসলি লেখা আসতে পারবা না। তুমি যদি সবকিছু একবার ভালো করে পারো, তাহলে দেখা যাবে এক্সাম হলে গিয়ে লিখতে পারতেছো, বাট সময় চলে যাচ্ছে, সব লিখতে লিখতে সময় শেষ, পুরোপুরি আনসার করে আসতে পারবে, বুঝছো? প্রচুর রিপিট করতে হবে। তো এই তো, লাস্ট ফাইট সাপোর্ট সিস্টেম নিয়ে বলবো, বলার আগে জাস্ট এটা বলে শেষ করে দিই। এক্সিকিউশন প্ল্যান বা প্রিপারেশন প্ল্যান সেটা হচ্ছে শনিবারে রাতে যদি পসিবল হয়, যদি পসিবল হয় না, অবশ্যই শনিবারের রাতে 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টার এক্সাম দিতে পারো। যদি শনিবারে একটা এক্সাম দাও, সবকিছু পড়া শেষ করে 9টার মধ্যে পড়া শেষ করে ফেলো, 9টা থেকে 12টা পর্যন্ত একটা এক্সাম দাও, 3 ঘন্টার যদি একটা এক্সাম দাও, তখন তুমি তোমার টাইম ম্যানেজমেন্টে কোথায় ঝামেলা হচ্ছে, অ্যান্সার করতে গিয়ে কোথায় ঝামেলা পাকাচ্ছ, প্রতিটা জিনিস খুব স্পষ্ট করে ধরতে পারবো। এক্সাম হলে গিয়ে ভুল করে মারা খেয়ে নাম্বার গচ্ছা দিয়ে লার্নিং নার যেতে বেটার হয় আগেই রবিবারে যেহেতু এক্সাম, শনিবারে রাত 9টা থেকে 12টা একবার এক্সাম দিয়ে ফেলো, এক্সামের ভীতিটাও যাবে, এক্সাম হলে তুমি কোথায় কোথায় ভুল করতে পারো সেটা আগেই ধরে ফেলতে পারবা, সকালবেলা শুধরাই ফেলতে পারবা, বুঝছো? সো এটা হাইলি রেকমেন্ডেড, মাস্ট করবা শনিবারে রাতে 9টা থেকে 12টা এক্সাম, এক্সাম দিয়ে দেন রবিবার সকালবেলা ঘুম থেকে জাগার পর কি করবা? ঘুম থেকে জাগার পর আবার ওই যে ব্যাকরণের যেগুলো পিক করছো ওইগুলো আবার না দেখা রিপিট করো, অ্যাক্টিভলি রিকল করো, দেখা না দেখা, হাত দিয়ে ঢেকা উত্তরগুলো মনে করার চেষ্টা করো। কোনোটা যদি দেখছো যে ভুলা গেছো, ওটা দেখা বেশ কয়েকবার না দেখা, ঠিক আছে? তাহলে রবিবার এক্সাম হলে যাওয়ার আগের পুরো সময়টুকু রাখতে হবে অ্যাক্টিভ রিকলিং এর জন্য, ঠিক আছে? অ্যান্ড রিটেন আইটেমের প্রতিটা ফরম্যাটগুলো আবার একটু জাস্ট ফরম্যাটগুলো আবার একটু রিকল করবো যে মনে আছে কিনা, যদি মনে না থাকে লাস্ট বার আরেকবার দেখা নিব, ঠিক আছে? ওকে, ডান। তো লাস্ট ফাইট সাপোর্ট সিস্টেম নিয়ে যদি বলি, এই এক্সিকিউশন প্ল্যানের পিডিএফটা আমি দিয়ে দিব, হ্যাঁ?
কোথায় দিব? ফেসবুক একটা গ্রুপ আসে এবং টেলিগ্রাম একটা গ্রুপ আসে, ওখানে দিব। আর দুইটা লিঙ্কই কমেন্টের ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে জয়েন করে ফেলতে পারো। আর এখানে অ্যাকচুয়ালি সাজেশন পিডিএফ দেওয়ার কিছু নাই, সবচেয়ে বড় সাজেশন বললাম যে বোর্ডের কোয়েশ্চেন্সগুলো, ঠিক আছে? আর এই ভিডিওটার ফেসবুক ভার্সনের কমেন্টে যদি তুমি তোমার ফ্রেন্ডসদের মেনশন দাও, অ্যান্ড এটা যদি তুমি শেয়ার করো, তাইলে হচ্ছে তুমি যদি এটা কমেন্টে স্ক্রিনশটটা দাও, সেক্ষেত্রে তুমি আমাকে হচ্ছে টেলিগ্রামে সরাসরি উইকে একদিন 30 মিনিটের জন্য ফোন দিতে পারবা। আমি টাইমটা আলাদা করে দিব, ওখানে তোমার প্রবলেমগুলো নিয়ে সরাসরি কথা বলতে পারবা। আর প্রবাবলি আমি উইকে একদিন ফেসবুকে লাইভে আসবো, লাইভে এসে তোমাদের প্রবলেমগুলো সরাসরি শুনবো, ঠিক আছে? সো এটা বেসিক্যালি হচ্ছে আমার এন্ড থেকে কাইন্ড অফ, আমি সামনে প্রচুর কন্টেন্ট বানাবো এআই নিয়ে। সো তোমাদের এইচএসসির জন্য কন্টেন্ট বানানোর মাধ্যমে আমার একটা ওয়ার্ম আপ, কি বলা চলে, সিজন বলতে পারো। তোমাদের জন্য এই সাপোর্ট সিস্টেমটা আমি রান করব এইচএসসি যে কয়দিন চলবে ওই কয়দিন। সো তোমরা যতটুকু সম্ভব সাপোর্ট এখান থেকে নিতে পারো যদি তোমাদের কাজে লাগে আর কি, ঠিক আছে? ওকে, তোমরা তোমরা যদি কেউ এই ভিডিও না দেখো বা হচ্ছে এই সিস্টেমে পার্টিসিপেট না করো, আমার কিছু যায় আসে না। আমার কাছে মনে হয়েছে যে আমি এটার মাধ্যমে একটু ওয়ার্ম আপটা করে ফেলি, সো আমার ওয়ার্ম আপ অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। তো এই তো, তো বেস্ট অফ লাক। ইনশাল্লাহ বাংলা ফার্স্ট পেপার এক্সামে যদি কোনো ঘাটতি থেকে থাকে সেটা বাংলা সেকেন্ড পেপার দিয়ে ফিল আপ করে ফেলতে পারবা। যা যা বলছি সবকিছু মাথায় রেখো। লাস্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে রাতে অন্তত 6 ঘন্টা ঘুমাবা, ঠিক আছে? 1 নম্বর জিনিস, 2টার পরে জাগবা না, ঠিক আছে? 2 নম্বর জিনিস, প্রতি 1.5 ঘন্টা পর পর 1 গ্লাস পানি খাও। প্রচুর, আমাদের ব্রেইনের 80% প্লাস পানি, বুঝছো? পানি ছাড়া তোমার ব্রেইন প্রপারলি ফাংশন করবে না। 3 নম্বর জিনিস হচ্ছে ব্লাড সার্কুলেশন যাতে ঠিক থাকে বডিতে, কারণ ব্লাড সার্কুলেশন ঠিক থাকলে ব্রেইন বেটার ফাংশন করে। সেটার জন্য ওই যে 25 মিনিট ফোকাস, 5 মিনিট ব্রেক। 5 মিনিট ব্রেকে কি করবা? ওই যে প্রতিটা এক্সামের আগের রাতে তোমাদের কি করা উচিত, অ্যান্ড হচ্ছে এই এক্সামের সময়টুকুতে কেমনে পড়া উচিত, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিয়েছি, দ্য নাইট বিফোর এক্সাম ডে। ওই ভিডিওটার লিঙ্ক আবারও আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিব, এটা দেখে নিও। এটাতে আমি সব কিছু বলছি যে 25 মিনিট পড়ার পর 5 মিনিট ব্রেকে কী করা উচিত, অ্যান্ড দেন 25 মিনিট করে 4টা সেশন হলে 2 ঘন্টা পর 30 মিনিটের ব্রেকে কী করা উচিত, সব কিছু বলে দিছি। তো ব্লাড সার্কুলেশন যাতে ঠিক থাকে, প্রতি 25 মিনিট পর 5 মিনিট অবশ্যই ব্রেক নিবা। অ্যান্ড খাবার দাবারটা একটু মাথায় রেখো, অনেক বেশি ভাত খাও না, প্রোটিন, ফ্রুটস এগুলো বেশি খাও। অ্যান্ড প্রতিদিন সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা 3 বেলা গ্রিন টি খাও, তাহলে ব্রেইন অনেক শার্প থাকবে। আমি চ্যাট জিপিটিকে কোশ্চেন করছিলাম যে পরীক্ষার সময় ফোকাসড থাকার জন্য কোন খাবারগুলো সবচেয়ে বেশি হেল্প করে, যেগুলো মাস্ট খাওয়া উচিত। সে বলছে কলা, ডিম, বাদাম, খেজুর আর হচ্ছে গ্রিন টি, এগুলো মাস্ট, এগুলো খাইলে ব্রেইন অনেক বুস্ট পায়, ঠিক আছে? তো এই তো, ডান। ইনশাল্লাহ বাংলা সেকেন্ড এক্সামে তোমরা অনেক ভালো করবে। আল্লাহ হাফেজ। Oh, last but not the least, give it your all.